একটা খুবই ইন্টারেস্টিং খবর দর্শক, সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। বাংলাদেশ में जो कुछ भी हुआ है उसको लेकर দেশ পালানো স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ার পর থেকেই জোরালোভাবে সামনে আসছে তাকে ফিরিয়ে আনার আলাপ। আদালত বললে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যেটাকে ফেরত আনা, আমরা অবশ্যই চেষ্টা করব। শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটাকে আটলান্টিক অপারে নিয়ে আসছেন, টুঙ্গিপাড়ার থেকে এখন আটলান্টিকের অপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাইন্ডেড জেনারেল, ইট ইজ ইউনাইটেড। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, 5 বস্তা টাকা সহ গ্রেপ্তার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। বর্তমানে তাদের সেনাবাহিনী রিমান্ডে নিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাস কিন্তু শেখ হাসিনাকে হুমকির মতন কথা বলেছে। শেখ হাসিনা বলেছে এটা হুমকি নাকি অন্য কিছু, এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। ইন্টারেস্টিং খবর দর্শক, সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। রীতিমতো একটা উৎসবের দৃশ্য দেখা যাচ্ছে। এটা একটা মহাচোর এবং বুড়া খাটাস যারে বলে সেটা আর কি। দর্শক নিশ্চয়ই কেন বলছে এই কথা বলার কারণ আছে। তার মানে শেষ বয়সে বিয়েটা নিয়েও একটা বেশ বিনোদন মানুষ ট্রল করেছে, সেই কারণে বললাম বুড়া খাটাস। যাই হোক, চোর বললাম এই কারণে যে শেখ হাসিনার যতগুলো মন্ত্রী দেখবেন, এই মতিয়া চৌধুরী বাদে একটা দুইটা আর যাই না কেউ আছে কিনা, সবই হচ্ছে চোর। কেউ ছোট চোর, কেউ মাঝারি চোর, কেউ বড় চোর, এবং একই সঙ্গে হচ্ছে বাটপার। শেখ হাসিনা তার নিজের যেমন একটা লুটপাটের একটা সাম্রাজ্য করেছে, সে ছিল চোর এবং লুটপাটের মহারানী। তার অধীনের তার ক্যাবিনেটটা হচ্ছে সমস্ত হলো চোর দিয়ে সাজানো, যত নপুংসক অপদার্থ এইসব লোকগুলো দিয়ে মন্ত্রিসভা সাজাইছে, যাতে ওই যে শুনছেন না যে জিয়েপা 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 আপা 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 করছে, এটাই হচ্ছে চায় শেখ হাসিনা। সে দাস চায়, কৃত দাস চায়। আপা 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 করতে করতে ফেনা তুলতে থাকবে। একবারও ধমক দিয়ে বললো না যে এই আপা কয়বার বলো, তোমার বক্তব্যটা কি সেটা উপস্থাপন করো। আপা আপা করো কেন? ঠিক মতন করে কথা বলো। নিজের মারে তো এত আম্মা আম্মা করো না, তা আমারে আপা আপা করো কেন? এইটা বলার মানসিকতা নেই শেখ হাসিনা। অভ্যস্ত এরকম। দেখেন না সাংবাদিকদের ওই প্রেস ক্লাবে যে মানে ভয়ঙ্কর ভাবে দলীয় স্লোগান দিচ্ছে, ওই সেখানে আপা আপা করতেছে। সাংবাদিকদের মধ্যে গেলে আপা আপা, শিক্ষকদের মধ্যে গেলে আপা আপা, মানে কি বলবো আর কি, বিচারকদের মধ্যে গেলে ওই আপা আপা। মানে পুরো দেশটা একটা মানে কি বলবো, মানে তেলবাজদের সাম্রাজ্য। তেল নাই এখানে, কিন্তু একটা তেলের উপর যেন পুরো দেশটা ভাসতেছে। যাই হোক, এখন রিপোর্টে আসি। কুমিল্লা 11 আসনের সাবেক এমপি রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে পড়া টাকার বান্ডিলের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে দর্শক হয়তো আপনারা জানি না কেউ মাইন্ড করছেন কিনা, এই সমস্ত রিপোর্ট বলতে আসলেই অনেকগুলো কথা ভেতর থেকে বের হয়ে আসে। আগে একটু সতর্ক হয়ে কথাবার্তা বলতাম, কারণ আমি দেশে থেকেই সাংবাদিকতা করছি, ফলে সব কথা বলতে পারতাম না। অনেক বুকে চাপা দিয়ে পাথর চেপে মানে কিছু কিছু বলতাম আর কি। এখন একটু চাপ মুক্ত, ভার মুক্ত হবার ফলে আপনাদের যেমন আবেগ আছে, আমারও তো আবেগ আছে। অনেক দুঃখ কষ্ট সহ্য কাছ থেকে দেখছি, নিজেও ভুক্তভোগী। সেই কারণে আবেগ বের হয় বলে কিছু রিপোর্ট বলতে যে কিছু সাইড টক করি। যদি কেউ মানে খারাপ লাগে বলবো না। দেখ, শুক্রবার বিকাল থেকে ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল এই ছবিটি কবেকার সেটা জানা সম্ভব হয়নি, ইত্তেফাক রিপোর্ট করছে। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটা শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার সেটা সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধারণা করা হচ্ছে সাবেক এমপি মুজিবুল হকের কোন এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতে
মানে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ এই ছবিটি তুলেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন 14 আসনের সাবেক এমপি মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বক্তব্য কোথায় দেবে? সব তো পালাইছে, হয় ইন্দুরের গর্তে, না এলে ওই সীমান্ত দিয়ে দৌড় দিয়ে ভারতের বুকে নিরাপদ আশ্রয় নিছে। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক 14 থেকে টানা 3 বার সহ মোট 4 বার এমপি হয়েছেন। হুইপও ছিলেন। 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে 2014 সালে 31 অক্টোবর হুনুফ আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2006 সালে মে মাসে 69 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালে 15 মে তার যমজ সন্তান জন্ম হয়। বর্তমানে 3 সন্তানের জনক তিনি। মাশাআল্লাহ। এই সমস্ত করাপ্ট লোকদের এই সন্তান উৎপাদন, বিয়ে করা সবগুলোই হচ্ছে এখন বিনোদনের খোরাক হিসেবে মানুষকে বিনোদিত করছে। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर দেশ পালানো স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ার পর থেকেই জোরালোভাবে সামনে আসছে তাকে ফিরিয়ে আনার আলাপ। আদালত বললে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা, আমরা অবশ্যই চেষ্টা করব। বারংবার প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দিচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। ভারতে আশ্রিত একজন মিত্রকে নিয়ে কেন এমন নাটক করছে দিল্লি? চাইলেই কি দেশে ফেরার স্বাধীনতা আছে হাসিনার? জার্মানির বার্লিনে গত 10 সেপ্টেম্বর মঙ্গলবার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বলেন জয়শঙ্কর। তিনি বিষয়টি কূটনৈতিক দাবি করলেও সিদ্ধান্তটি আসলে রাজনৈতিক। এর আগেও প্রায় একই কায়দায় প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গণ অভ্যুত্থানের মুখে ঢাকা থেকে পালানো প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে কেন এত রাগটাগ করছে নয়াদিল্লি? 2013 সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কার্যকর আছে আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের একটি চুক্তি। অনেকের ধারণা হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই চুক্তি যথেষ্ট, কিন্তু আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা হলেও চলমান চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই চুক্তিতে এমন কিছু বিধান বা শর্ত আছে যার কোনোটাকে ব্যবহার করে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত। এদিকে জাতিসংঘের চলমান ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা। গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় মোদী ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা দিল্লি থেকে এখনো পাওয়া যায়নি তেমন কোনো গ্রিন সিগন্যাল। বিশেষজ্ঞদের ধারণা, দুই নেতার সাক্ষাৎ হলে হাসিনাকে নিয়ে আলোচনা হওয়ার ব্যাপারটি হয়তো এড়াতে চাইছে ভারত। শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখে ভারত, সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে অস্বস্তির কারণ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তেমন অ্যাক্টিভ তিনি ছিলেন না। যাও তিনি একবার নির্বাচন করলেন, পাশ করলেন, একটা মন্ত্রী পদের দায়িত্ব পেলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপরে হুট করেই তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে তৎকালীন সময়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড। লম্বা সময় পর আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজকে সংশ্লিষ্ট করার জন্য একটা ভূমিকা দেখলাম বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে। এরপরে বিষয়টি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সোহেল তাজ। আর আজকে তিনি যে তথ্য দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সোহেল তাজ আমি তোমাকে ছাড়বো না। এখন এই হেডিংয়ে যখন নিউজটা আসছে, আসলে ভেতরে কি খবর, কেনই বা সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন? এটা কি হুমকি দেওয়া হলো বা সামহাও কোনো কিছু? না, এটা হুমকি না, তবে এটার ভেতরে নানান স্টোরি আছে। তবে হঠাৎ করে সোহেল তাজ ভাই যেভাবে একের পর এক বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে তিনি আসলে ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কয়েকটা প্রতিবেদনে তিনাকে এখানে জড়ানো হয়েছে বা তার ভূমিকা আছে, এ ধরনের বক্তব্য দিয়েছে। যদি তিনি কাউন্টারে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, বরঞ্চ ওই দিন তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন, তো সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি বিদেশ থেকে এত বেশি কথা বলা লাগবে না, এগুলো আমি বুঝি কিভাবে, হাউ টু হ্যান্ডেল। এখন হঠাৎ করে কেন সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন না, ইস্যুটা দেখি কি হলো।
পদত্যাগ ইস্যুতে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সোহেল তাজ। ইভেন নিজের পদত্যাগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ ভাই। তবে এই কথাগুলো এখন বলে আসলে তিনি কতটুকু ঝামেলা মুক্ত হতে পারবেন আমি জানি না। আবার এমনও হতে পারে যে ঝামেলা মুক্ত হতেও পারেন, আবার বিপদেও পড়তে পারেন, এটা গ্যারান্টেড না। তিনি বলছেন যে আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম, সেদিন অনুধাবন করতে পারছিলাম যে আমি বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহ ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তো পরিবারতন্ত্রটা মানে কি? যে শেখ পরিবারের যে রাজনীতি। তো তিনি বলছেন যে আমি আমার পিতার পরিচয়ে আসলে রাজনীতিতে আসিনি, আমি মাঠ পর্যায়ে থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে আসতে না পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। তো আমি বিরোধী দলও ছিলাম যখন আমি ফার্স্ট টাইম নির্বাচন করি, 58টা সিট পেয়েছিল দল। আর আন্দোলন মিটিং মিছিলে সক্রিয় ছিলাম, দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি। এইটা আবার আপনার একটু ভুল আছে, কারণ আমরা জানি যতই আপনি পরিবারতন্ত্রে বিশ্বাস না করেন, আপনার বাবার একটা রেসপেক্টেবল অবস্থান থেকে আপনাকে কিন্তু এই পদটা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, তো তিনি বললেন যে আমি আমার পরিচয়ে নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম, তো মন্ত্রিত্ব কেন ছেড়ে দিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে বসে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছিল। আমি তখন পদত্যাগপত্র দিলাম, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলছি, তিনি আমাকে বললেন না, তোমাকে থাকতে হবে, তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। তো তিনি বলছেন যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তখন নাকি শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। কেমন মজার বিষয়! তো কি গান গেলেন তিনি? বললেন আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কেমন অদ্ভুত একটা বিষয় যে প্রধানমন্ত্রী ফোনে ফোনে তাকে গান শোনাচ্ছেন। এখন তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? তো অনেকেই বললেন যে এটা স্নেহের বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি আসলে পদত্যাগ করেছি। তো পদত্যাগের পরও আমাকে নাজেহাল হতে হয়েছে। অনেকে অপপ্রচার চালিয়েছে, বাংলাদেশের গোয়েন্দারা আমি দেশে আসলে আমাকে অনুসরণ করতো। একসময় গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, এটা আতঙ্কের পরিবার ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। তো বলছেন যে 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছিলাম 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আজও পাইনি। আর এগুলো নিয়েই নানান কারণে তিনি পদত্যাগ করেছিলেন। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা গান গেয়ে তাকে যে শোনালেন বা তিনি এখন যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো দিয়ে আসলে প্রকৃতপক্ষে সোহেল তাজ কি কোনো কিছু অর্জন করতে পারবেন? এখানে একটা ভয়ের বিষয় আছে। তিনি কয়েকদিন আগে বলেছেন তার গাড়িকে ট্রেস করা হচ্ছে, একজন আইনশৃঙ্খলা বাহিনীর লোক তার গাড়িকে অনুসরণ করছেন। তো এই যে অনুসরণ করছেন বা এই যে কথা বলছেন, তিনি এটা নিয়ে লাইভে এসে কথা বলেছেন। এখন পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে তাকে ইনক্লুড করা হতে পারে। তিনি এই ভয় থেকেই সম্ভবত আওয়ামী লীগের সাথে তিনার যে সম্পর্কের অবনতি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে সম্পর্কের অবনতি, সেই বিষয়টাকে সম্ভবত স্পষ্ট করে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন। কিন্তু এখন এই কথাগুলো বলে পিলখানা ইস্যুতে যদি তিনি আসলে কানেক্টেড থাকেন অথবা তাকে কানেক্টেড করা হয়, তিনি সেটা থেকে বাঁচতে পারবেন না। কারণ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যে চাইলে একটা মানুষের ফাঁসাই দেওয়া যায়। আর সোহেল তাজ যেহেতু একটা আওয়ামী লীগের বড় ক্যারেক্টার, একটা সময় ছিলেন, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ থেকে বাইরে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে। তো তারপরেও সোহেল তাজ নির্দোষ হলে তাকে যেন কোনোভাবেই মিথ্যা মামলাতে ফাঁসানো না হয়। ভয় পাচ্ছেন উনি, এই মুহূর্তে খুবই স্বাভাবিক। বাট আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশে কেউ ভয় নিয়ে বাঁচতে চাই না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।